জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই রুমিন ফারহানাকে গণধুলাই দিচ্ছে এবং তাকে চারদিক থেকে ঘেরাও করে রীতিমতো খারাপ অবস্থা করেছে আজকে সংসদের ভিতরে। এদিকে আজ আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার উপর সবাই ঝাঁপিয়ে পড়েছে এই দায়িত্ব নেওয়াতে। বিএনপি জামাত একসাথে তুলপাড় করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর জামাত আওয়ামী লীগ কি কোনো নাটকীয় সমীকরণ হয়েছে যে জামাত আওয়ামী লীগ সুসম্পর্ক এমনভাবে প্রচার করা হচ্ছে, অনেকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত খুশি না। আওয়ামী লীগের প্রতি জামাতের অবিশ্বাস্য ভালোবাসা, প্রেম, দরদ, বিষয়টা কি এরকম? কয়েকটা বিষয়কে কেন্দ্র করে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। জাতীয় সংসদে জামাতি ইসলামকে জায়গা মতো বাঁশ ভরে দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি অনেক আগেই বলেছিলাম জামাতি ইসলাম জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে খেলতেছে। জামাতি ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে যেই ধরনের বেইমানি করেছে। বিএনপির এক সময়ের সবচেয়ে বড় পোস্টার গার্ল, যার প্রতিটি কথায় কেঁপে উঠত প্রতিপক্ষ, সেই রুমিন ফারহানাকে এবার বিএনপির কফিনে শেষ পেরেকটি ঠুকতে যাচ্ছেন। যে দলটির জন্য তিনি গলা ফাটিয়েছেন দিনের পর দিন, আজ সেই দল থেকেই বিতাড়িত হয়ে তিনি খুঁজছেন নতুন ঠিকানা। আলোচিত সংসদ সদস্য রুমিন ফারহানা এবার নতুন ঠিকানা খুঁজেছে এবং নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে সংসদ ভবনের ভিতরে। সেই সংসদ ভবনের ভিতরেই বিপদের মুখে পড়েছে বিএনপি এবং জামাতের এমপিরা রুমিন ফারহানার বিরুদ্ধে অ্যাকশন নেয়। দর্শক শ্রোতা, আপনারা জানেন রুমিন ফারহানাকে বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন এবং নির্বাচিত হওয়ার পর গা জড়ানো অনেক বক্তব্য দেন। এই মুহূর্তে নতুন অনেক ঘটনা ঘটে রুমিন ফারহানার বিরুদ্ধে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে রুমিন ফারহানার অবস্থা এবং বর্তমান সংসদেও যে অনেক ঘটনা ঘটে, সবকিছু দেখানোর চেষ্টা করবো এই একটি ভিডিওতে। জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এমন গুঞ্জনে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু তাই নয়, শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার গুঞ্জনও এখন আলোচনায়। এসব গুঞ্জনের সত্যতা তুলে ধরে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। নাটক কম করো প্রিয়, হামাক ব্যাটাক মারলো কেন? আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। দিনে নাটক, রাতে আটক। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হন ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বছরের 30 ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। তবে বিএনপি থেকে বেরিয়ে এলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ে সংসদ সদস্য নির্বাচিত হন রুমিন। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে এনসিপিতে যোগ দিচ্ছেন সাবেক এই বিএনপি নেত্রী। এনসিপি থেকেও নাকি তার সাথে যোগাযোগ করা হচ্ছে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, আপাতত এমন কিছুই হয়নি, এমনটা হলে প্রেস ব্রিফিং করে জানিয়ে দেওয়া হবে। কিছু এখনো হয় নাই, এটা হলো এমনি আড্ডায় কথা হয় অনেকে, আমরা তো সবার কাছে মেসেজ দিচ্ছি বা আমাদের নতুন, এটা আমরা যদি আসে তাহলে প্রেস ব্রিফিং এ জানাবো। তবে শিবিরের সাবেক দুই নেতা আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত আবারও এনসিপিতে ফিরতে পারে বলে গুঞ্জন জোরালো হচ্ছে। একই সাথে প্রায় অর্ধশত জুলাই আন্দোলনের পরিচিত মুখ চলতি মাসে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এনসিপির শীর্ষ নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য আপ বাংলাদেশ ও এবি পার্টি। তাছাড়া একাধিক রাজনৈতিক মুখও দেখা যেতে পারে দলটিতে। এনসিপি সূত্র বলছে, ইতোমধ্যে আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতা সহ একটি অংশের এনসিপিতে যোগদান অনেকটা চূড়ান্ত পর্যায়ে। কয়েক দফা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলী হাসান জুনায়েদ, রাফি সালমান ছাড়াও প্ল্যাটফর্মের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা সহ আরো 25 থেকে 30 জনের প্রাথমিকভাবে এনসিপিতে যোগদানের কথা হচ্ছে। এর বাইরে এবি পার্টি থেকে একটি অংশ যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপিতে। এছাড়া 9 দফার ঘোষক ও 2025 সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরো অনেকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আরো জানা গেছে, খুব দ্রুতই আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আগামী 12 এপ্রিল যোগদানের প্রাথমিক একটি তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে তাদের যোগদানে আরো সময় লাগতে পারে বলেও জানা গেছে। বিএনপির এক সময়ের সবচেয়ে বড় পোস্টার গার্ল, যার প্রতিটি কথায় কেঁপে উঠত প্রতিপক্ষ,
সেই রুমিন ফারহানা কি এবার বিএনপির কফিনে শেষ পেরেকটি ঠুকতে যাচ্ছেন? যে দলটির জন্য তিনি গলা ফাটিয়েছেন দিনের পর দিন, আজ সেই দল থেকেই বিতাড়িত হয়ে তিনি খুঁজছেন নতুন ঠিকানা। আর এই নতুন ঠিকানা যদি হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তবে বাংলাদেশের রাজনীতির মাঠে যে ভয়াবহ এক ভূমিকম্প হতে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। নির্বাচনের আগে যে রুমিন ফারহানাকে বিএনপি ছুঁড়ে ফেলেছিল, আজ সেই রুমিন ফারহানাই কি হতে যাচ্ছেন বিএনপির সবচেয়ে বড় গলার কাঁটা? রাজনৈতিক মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর সমীকরণের গুঞ্জন। রুমিন ফারহানা যদি সত্যি এনসিপিতে যোগ দেন, তবে সংসদে এবং রাজপথে কি হতে যাচ্ছে এর পরিণতি? আজ আমরা বিশ্লেষণ করব রাজনীতির এই চাঞ্চল্যকর নৈপথ্য কাহিনী। একসময় বিএনপির হয়ে সংসদে এবং টক শোতে ঝড় তোলা রুমিন ফারহানা এখন পুরোপুরি ভিন্ন মেরুর বাসিন্দা। দল থেকে বহিষ্কার হবার পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঠিকই, কিন্তু নিজের পুরনো দল বিএনপিতে আর ফিরে যাননি। উল্টো সংসদে দাঁড়িয়ে যে কয়েকদিন তিনি বক্তব্য রাখার সুযোগ পেয়েছেন, তার প্রায় পুরোটা জুড়েই ছিল বিএনপির কঠোর সমালোচনা। এমনকি জামায়াত ইসলামীকেও তিনি ছেড়ে কথা বলেননি। কিন্তু লক্ষ্য করার মতো সবচেয়ে বড় বিষয়টি হলো, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নিয়ে তার মুখে কোনো নেতিবাচক কথা শোনা যায়নি। আর এই নীরবতায় জন্ম দিয়েছে নতুন জল্পনা কল্পনার। দ্য ডেইলি ক্যাম্পাস নামের একটি স্বনামধন্য সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী রাজনীতির মাঠে এখন সবচেয়ে বড় গুঞ্জন, এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন রুমিন ফারহানা। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের একজন সক্রিয় কর্মী হিসেবে তার যে ভূমিকা ছিল তা এনসিপির নীতি নির্ধারকদের নজর কেড়েছে। আর এই যোগদান যদি সত্যি আলোর মুখ দেখে, তবে সংসদে এনসিপির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়াবে 7 জনে। একটি নতুন দল হিসেবে সংসদে 7 জন এমপির উপস্থিতি কোনো সাধারণ বিষয় নয়। এই 7 জন মিলে যে কোনো সময় বিএনপির উপর এক বিশাল রাজনৈতিক চাপ তৈরি করতে সক্ষম হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এনসিপির বর্তমান নেতাদের দিকে তাকালে এই চাপের ভয়াবহতা সহজে অনুমান করা যায়। এর মধ্যে আমরা হাসনাত আব্দুল্লাহর মারমার কাটকাট বক্তব্য দেখেছি। গতকালই নাহিদ ইসলামের চরম আক্রমণাত্মক বক্তব্য ভাইরাল হয়েছে। আব্দুল হান্নান মাসুদও পিছিয়ে নেই। আর আখতার হোসেনের জ্বালাময়ী বক্তব্য তো খোদ আইনমন্ত্রীকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ এনসিপির এই তরুণ নেতৃত্ব আপোষ করতে জানে না। তারা প্রত্যেকেই মাঠে ময়দানে 100তে 100। এমন একটি আক্রমণাত্মক এবং তরুণ নির্ভর দলে যদি রুমিন ফারহানার মতো একজন তুখোর ও অভিজ্ঞ পার্লামেন্টারিয়াল যুক্ত হন, তবে দলটির ধার ও ভার যে বহুগুণ বেড়ে যাবে তা নিশ্চিত করেই বলা যায়। তবে এই রাজনৈতিক সমীকরণ এবং এনসিপির মাস্টার প্ল্যান নিয়ে আরও গভীর আলোচনা করার আগে একটি ছোট্ট অনুরোধ। রাজনীতির এমন সব অজানা রহস্য বিশ্লেষণ এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থনই আমাদের নিত্য নতুন তথ্য তুলে আনতে উৎসাহিত করে। চলুন এবার ফিরে যায় এনসিপির অন্দরমহলে। নির্বাচনের আগে যখন এনসিপি জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হলো, তখন অনেকেই ভেবেছিল দলটি হয়তো শেষ হয়ে গেল। এই লিয়াজুর কারণে দলের ভেতর বড় ধরনের ভাঙনও দেখা দেয়। তাসনিম জারার মতো পরিচিত মুখসহ আরও অনেকেই দলের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে দল থেকে বেরিয়ে যান। কিন্তু রাজনীতির মাঠে শেষ কথা বলে কিছু নেই। এত কিছুর পরও দেখা গেল তাদের জোট টিকে আছে এবং নির্বাচনে তারা খুব একটা খারাপ ফলাফল করেনি। প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে মাত্র 30টি আসনে লড়াই করে তারা 6টি আসন ছিনিয়ে নিয়েছে। যদিও এই নির্বাচন নিয়ে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে তাদের বিস্তর অভিযোগ রয়েছে, তবুও নতুন দল হিসেবে এটি একটি বড় চমক। আর এই চমককেই এবার স্থায়ী শক্তিতে রূপ দিতে চাইছে এনসিপি। তারা চাইছে ছোট ছোট দলে বিভক্ত না থেকে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসতে। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্মগুলোর সাথে তারা অত্যন্ত গোপনীয় কিন্তু ধারাবাহিক যোগাযোগ রক্ষা করে চলছে। এনসিপির শীর্ষ নেতারা রীতিমতো এক মেগা রিক্রুটমেন্ট ড্রাইভে নেমেছেন। জানা যাচ্ছে আপ বাংলাদেশ এবং এবি পার্টির মতো দলগুলোর সাথে তাদের আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে। সূত্র মতে আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতা সহ দলটির একটি বড় অংশ এনসিপিতে যোগ দিতে যাচ্ছে। ইতিমধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদের মধ্যে কয়েক দফায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আলী আহসান জুনাইদ, রাফে সালমান, প্ল্যাটফর্মের মুখপাত্র শাহিদিন সুলতানা ইরা সহ আরও প্রায় 25 জন তরুণ ও উদ্যমী নেতাকর্মী খুব শিগগিরই এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। শুধু তাই নয়, এবি পার্টিতেও হানা দিয়েছে এনসিপি। এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান নাজমুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা এবং শাহাদাতুল্লাহ টুটুলের মতো নেতারাও এনসিপিতে যোগদানের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এর বাইরেও ছাত্র নেতাদের একটি বড় অংশকে টার্গেট করেছে দলটি। 9 দফার ঘোষক এবং 2025 সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরও অনেকের সাথেই তাদের কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। সব মিলিয়ে এনসিপি এমন একটি দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে যা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হবে। এই মুহূর্তে মাঠে আওয়ামী লীগ নেই বললেই চলে। সেই শূন্য স্থানে প্রথম সারিতে আছে বিএনপি, এরপর জামায়াত ইসলামী, আর ঠিক তারপরেই তৃতীয় শক্তি হিসেবে অত্যন্ত জোরালোভাবে উচ্চারিত হচ্ছে এনসিপির নাম।
তারা যেভাবে পরিধি বাড়াচ্ছে তাতে অচিরেই তারা অনেক হিসেব নিকেশ পাল্টে দিতে পারে। আর এই মেগা প্ল্যানের অন্যতম তুরুপে তাস হিসেবেই রুমিন ফারহানার সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন দলটি নেতারা। যদিও তার যোগদানের বিষয়টি এখনও শতভাগ চূড়ান্ত হয়নি, তবে আলোচনা যে অনেক দূর গড়িয়েছে তাতে কোনো সন্দেহ নেই। তবে মুদ্রার উল্টো পিঠও কিছুটা আছে। আওয়ামী লীগ নিষিদ্ধের পর জামাত আওয়ামী লীগ কি কোনো নাটকীয় সমীকরণ হয়েছে যে জামাত আওয়ামী লীগ সুসম্পর্ক? এমনভাবে প্রচার করা হচ্ছে, অনেকে বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জামাত খুশি না। আওয়ামী লীগের প্রতি জামাতের অবিশ্বাস্য ভালোবাসা, প্রেম, দরদ, বিষয়টা কি এরকম? কয়েকটা বিষয়কে কেন্দ্র করে এটা দেখানোর চেষ্টা করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমিরে জামাতের একটা বক্তব্য কালবেলা রিপোর্ট করেছে এরকম ফটোকার্ড, দেশের প্রতিটি রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক সংসদে জামাতের আমির। অতএব এটাই বিভিন্নদের ছেলেরা একজন জেলা সভাপতিও দেখলাম এটা লিখতে, যে জামাত আওয়ামী লীগ নিষিদ্ধের প্রেক্ষিতে বলছেন যে দেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ, এটা ঠিক হচ্ছে না। আসলে কি আওয়ামী লীগের প্রতি জামাতের অবিশ্বাস দরদ না অন্য কিছু? এবং ফটোকার্ড দেখলে তো এটাই মনে হয়। আই রিপিট দি হেডলাইন্স, দেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন কার্যক্রম পরিচালনা করুক। তাহলে তো আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি নাকি? আমি আসছি আসলে অসুবিধা। এবং আরেকটা ফটোকার্ড দেখলাম, সম্ভবত কালের কণ্ঠ, বালের কণ্ঠ, এরা প্রচার করছে যে হাসিনা খারাপ কিন্তু হাসিনার নীতি ভালো। অতএব হাসিনার নীতি ভালো, আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। হাসিনা তো গেছে, হাসিনার ফাঁসি হয়েছে, ফাঁসি রায় হয়েছে, হাসিনার কোনদিন আসতে পারবে না, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হচ্ছে না। এটার মাধ্যমে অনেকে কনক্লুশন ড্র করার চেষ্টা করছেন, জামাতকে দায়ী করার চেষ্টা করছেন। আবার জামাতের কয়েকজন লোকাল পর্যায়ের নেতার বক্তব্য দিয়েও এটা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। একটা হচ্ছে জামাতের একজন এমপি ক্যান্ডিডেট, আলোচিত জামাত নেতা, তরুণ জামাত নেতা অ্যাডভোকেট সাইফুর রহমান, তিনি একটা বক্তব্য দিয়েছেন, সেটাকে বিকৃত করেও ফটোকার্ড বানানো হয়েছে এভাবে, যদিও সাইফুর রহমান ওইভাবে বলেন নাই, তিনি যেটা দাবি করছেন যে এইভাবে নিষিদ্ধ করা ঠিক হচ্ছে না, এটা ভালো না। তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে জামাত নিষিদ্ধের 3 দিনের মাথায় আওয়ামী লীগের পতন হয়েছে, এখন আওয়ামী লীগকে বিএনপি নিষিদ্ধ করেছে, বিএনপিকে এই জন্য পতন হবে, বা এরকম কিছু বোঝানোর চেষ্টা করেছেন, মানে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি। নারায়ণগঞ্জেরও এক জামাত নেতা এরকম একটা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঠিক হয়নি। আসলে কি তাহলে? প্রথম কথা হচ্ছে এটা পুরোটাই গুজব। আওয়ামী লীগ নিষিদ্ধ এটা জামাতের মনের চাওয়া, এবং সবচেয়ে বেশি খুশি জামাত, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের সবচেয়ে উপকারও বেশি জামাতের। কারণ আওয়ামী লীগ রাজনীতিতে থাকলে ক্ষমতা আসা তো দূরের কথা, জামাত প্রধান বিরোধী দলও হতে পারত না। এমনকি এই গণহত্যার পর এই নির্বাচনে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, তাহলেও ডিজিএফআই থেকে শুরু করে জনগণের ভোটেতেও জামাত ক্ষমতায় এসেছে, কিন্তু বিরোধী দল বানানো হয়েছে ষড়যন্ত্র করে। ওই ষড়যন্ত্র এমন পর্যায়ে যেত আওয়ামী লীগ থাকলে জামাতকে প্রধান বিরোধী দল হতে দিত না। স্বতন্ত্র জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে তাদেরকে জামাতের চাইতে 2-4টা সিট বেশি দিয়ে বিরোধী দল বানিয়ে দেওয়া হতো। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধে সবচেয়ে বেশি লাভ তো জামাতের, এবং আদর্শিকভাবে জামাতের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু জামাত। সেই জায়গায় এবং জামাতের ইতিহাসে সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাতের আওয়ামী লীগ। বিচলিত হইয়েন না, মেরুদণ্ড সোজা রাখুন, একটু স্থির থাকুন, নেত্রী কি নির্দেশনা দেয় ভালো করে ফলো করুন এবং সেই মাফিক কার্যক্রম অব্যাহত রাখুন। মাথায় রাখবেন, তারেক রহমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নাই, সে বিষ পাখানো তীর বিএনপির দুর্গে নিক্ষেপ করেছে। আর এই বিষের যন্ত্রণা খুব শীঘ্রই বিএনপি ভোগ করবে, এই যন্ত্রণায় তারা ছটফট করবে। মাথায় রাখবেন, 1/11-তে সেনাবাহিনী যখন তারেক রহমানের পিড়াইতে কমর ভাঙ্গে ফেলাইছিল, তখন একটু নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকার জন্য সে দেশ ছেড়ে বিদেশে পালাই গিয়েছিল। তখন বিএনপির শেষ ভরসা ছিল বেগম খালেদা জিয়া। আগামীতে তারেক রহমান আবার ভাগবে, কারণ ওই কমর নিয়ে শোধ হইয়া দাঁড়ানোর মতো হিম্মত তারেক রহমানের নাই, তাকে ভাগতেই হবে। বিএনপির আগামীর শেষ ভরসা কে? এই মুহূর্তে অস্থির হইয়েন না, প্রস্তুত হন, প্রলয় সৃষ্টি করার জন্য প্রস্তুত হন। 58 সালে আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চাইছিল। 71 সালে ইয়াইয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চাইছিল, পারে নাই। আইয়ুব পারে নাই, ইয়াইয়া পারে নাই। স্বাধীন বাংলাদেশ পরবর্তী ব্যাপক শক্তিধর হয়ে ওঠা কুখ্যাত খুনি একাধারে সেনা প্রধান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। এরশাদ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। খালেদা জিয়া আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল, পারে নাই। সর্বশেষ ডেভিল ইনুস চাইছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে, পারে নাই। তারেক রহমানও পারবে না। মনে রাখবেন, তার কোমরে কিন্তু চোর নাই। একজন তারেক কেন, 1 লক্ষ তারেক একত্রিত হইলেও আওয়ামী লীগের কিছুই করতে ওরা পারবে না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জন্ম হয়েছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের জন্মের পরে তারা জন্ম দিয়েছে বাংলাদেশের। বাংলাদেশ মানে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আওয়ামী লীগকে অস্বীকার করা মানে পিতাকে অস্বীকার করা, আওয়ামী লীগকে অস্বীকার করা মানে মাকে অস্বীকার করা, আওয়ামী লীগকে অস্বীকার করা মানে স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা। আফসোস,
ইতিহাসের এতগুলা শক্তিধর ব্যক্তির আওয়ামী লীগের আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।